যারা বলে কিনা ডিজাইনিং জবটা এআই রিপ্লেস করে ফেলতেছে। আমি অবশ্যই একটু রিলস দেখি। আমার ডিজাইনিং স্কিল শেখার দরকার নাই। বলে যে স্কিল-টিল এখন এআই রিপ্লেস করে ফেলতেছে। তাই বলে তারা বসে আছে। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপনি? তো এআই যখন পর্যন্ত এই অনুভূতিটা ওর ভিতরে হবে না, মানে ইমোশন ওর ভিতরে যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত এআই এই সেক্টরটাকে একদম খালি করে দিতে পারবে না। আমি একটা জিনিসই বলব যে আম এআই রিপ্লেস করতে একটা সময় ধরলাম গ্রাফিক ডিজাইন সেক্টরটা পুরা এআই রিপ্লেস করছে। তখন পর্যন্ত যদি ডিজাইনিং দিয়ে আর্নিং করা যায় সমস্যা কি? এবং নট লাইক যে আমি জাস্ট ডিজাইনিং শিখতেছি বা ডিজাইনিং শিখতেছি। আমি আমার কোর্সে প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, সময়ের সাথে, সাথে স্কিলকে আপডেট করো। একটা স্কিল নিয়ে বর্তমানে পড়ে থাকার সময় না। এখন বর্তমানে ওয়ার্ল্ডটা যেভাবে চেঞ্জ হইতেছে প্রতিনিয়তই মানুষ শিখতেছে এবং শেখার মধ্যে দিয়ে যদি যেতে পারো বা যেই কোনো মানুষই যদি যায়, ওই মানুষকে কখনো আমি মনে করি এআই রিপ্লেস করতে পারবে না। ওই মানুষই এআই কে আরকি টুলস হিসেবে ব্যবহার করবে। এটাই। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সো আমাদের সাথে আজকে আছে আমাদের প্রিয় স্টুডেন্ট এমডি রাফি খান, যে ইতিমধ্যেই আমাদের কোর্স শেষ হওয়ার আগেই আ ও একটা জব ম্যানেজ করছে এবং আম এজেন্সির নামটা যেন কি ভাইয়া? ম্যাগনেটো। ম্যাগনেটো নামে একটা এজেন্সি, যেটা মোটামুটি বাংলাদেশে ফেমাস। সো ওই এজেন্সিটা ও মোবাইল গ্রাফিক ডিজাইনার হিসেবে জয়েন করছে এবং সম্পূর্ণ জার্নিটাই আজকে আমরা জানবো যে কিভাবে কি করলো ও, এবং জাস্ট একটা মোবাইল ফোনের মাধ্যমে ৩ মাসের একটা কোর্স করে লাইক আদৌ কি আর্নিং করা পসিবল, কিংবা আর্নিং এর দিকটাই তো সবাই দেখে লার্নিং এর থেকে বেশি। সো ওইটা নিয়ে কথাবার্তা বলবো। সো এমডি রাফি খান, তুমি তোমার পরিচয়টা ভাইয়া কাইন্ডলি দিয়ে দাও আমাদের। আসসালামু আলাইকুম। আমি রাফি খান, আর আমি বরগুনাতে থাকি। আ আমি হচ্ছে এইচএসসি ব্যাচ ২০২৪, বাট আমার একটা এয়ার ড্রপ গেছিল। আমি এডমিশন নিতে পারি নাই একটা অ্যাক্সিডেন্টের কারণে। তো এবার এডমিশন নেওয়ার কথা ভাবছি। আর ইতিমধ্যেই তো আপনাদের সাথে মোবাইল গ্রাফিক ডিজাইন কোর্সটা করলাম। আ আর আল্লাহ তাআলার অশেষ রহমতে ফাইনালি একটা জবও পেয়ে গেলাম। আর আলহামদুলিল্লাহ। আমার কোর্সটা শেষ হওয়ার আচ্ছা, আচ্ছা। তো সো আ এমডি রাফি খান উনি কিন্তু আমারও বড়। ফার্স্ট এ আমি তুমি করে বলে ফেলছিলাম। আ উনি আমারও বড় এবং লাইক আ আমার ব্যাচ হলো এসএসসি ২০২৬ ব্যাচ। সো উনি হলো ২৪, সো আমার সিনিয়র। আ আমি ফার্স্ট এ তুমি করে বলছিলাম। রাফি ভাই কিছু মনে কইরেন না হয়তোবা। কিছু মনে কর আ আরে না, আচ্ছা যাই তো আমার ঠিক আছে। আচ্ছা যাই হোক। সো আম আমি আপনাকে জিজ্ঞেস করব যে আপনার যে প্রসেসটা, কিংবা জবটা কিভাবে পাইছেন আপনি? কিংবা জবটা কিভাবে ম্যানেজ করলেন জাস্ট আমাদের কোর্সটা করে? এবং আমাদের কোর্স সম্পর্কে এর পরের কোয়েশ্চেনটা থাকবে আমাদের কোর্স সম্পর্কে রিভিউটা। সো ফার্স্ট ওফ অল আপনি আ এটা বলেন যে আপনি জবটা কিভাবে ম্যানেজ করলেন? হ্যাঁ? হ্যাঁ, রিসেন্টলি কিছুদিন আগে আপনি একটা লিঙ্ক শেয়ার করেছিলেন যে আমাদের প্রাইভেট যে গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো সেখানে আমি লিঙ্কটা ১ম এ দেখি। বাট সেখানে একটা নিষেধাজ্ঞা ছিল যে যারা একমাত্র সবগুলো হোমওয়ার্ক কমপ্লিট করেছে এবং ক্লাসগুলো কমপ্লিট করেছে, তারাই ওই লিঙ্কটায় গিয়ে আ অ্যাপ্লিকেশন করবে সোজা কথা। তো আমি হচ্ছে গিয়ে আমার মোবাইলে একটা সমস্যা থাকার কারণে আমি IBS ফিনটেক অ্যাপটা হচ্ছে সেটআপ দিতে পারছিলাম না। একটা কথা বলি, I hope কিছু নয়েজ আসতেছে অথবা আলাদা কিছু সাউন্ড আসতেছে। অ্যাকচুয়ালি আমি আসলে আমার বাড়িতে নাই। দাঁড়ান। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার মোবাইলে আমি IBS পেন টেস্ট অ্যাপটা হচ্ছে সেটআপ করতে পারছিলাম না কিছু ঝামেলার কারণে। আর এইজন্য আমি সামনের ক্লাসগুলো চাইলেও কন্টিনিউ করতে পারি নাই। বাট Canva পর্যন্ত আমি একেবারে আমার ফুল এফোর্ট দিয়া এবং আমার সম্পূর্ণ আগ্রহের সাথে আমি Canva যতটুকু ক্লাস ছিল এগুলো হচ্ছে কমপ্লিট করে ফেলেছি। আর বাকি যেগুলো ছিল এগুলো হচ্ছে আমি অন্যান্য অ্যাপ দিয়ে ট্রাই করতাম। যেহেতু IBS Pinterest এগুলো পারতাম না। বাট আমি চালায় নিতে আরকি চাইতাম সবসময় যেন আরকি সম্পূর্ণটাই দেওয়ার চেষ্টা করতাম আরকি। এরকম কিছু ব্যাপার-স্যাপার। তো সেখান থেকে আমার একটা আত্মবিশ্বাস হলো যে আমি যদি কোনো ক্লায়েন্টের কাজ-বাজ করি বা কারো যদি কাজ করে দিই, আমার মনে হয় যে আমি 100% এটা কমপ্লিট করে দিতে পারবো। এরকম একটা আত্মবিশ্বাস আমার ভিতরে ছিল। তো এখান থেকেই আমি ওই লিঙ্কটা আরকি আ এটা হচ্ছে ভিজিট কইরা তাদের কাছে আমি সিভি ড্রপ করে দিই। তাদের একটা
ইমেল দেওয়া তো ছিল, ইমেল অ্যাড্রেস আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটু সেখানে। আমি ইন্টারাপ্ট করি। আপনি যে মেইলটা করছিলেন ভাইয়া, ওইটা কি আপনি লাইক অনেকে তো করছে বা আমার অনেক স্টুডেন্টই করছে ওই জবটায় এপ্লাই। সো আপনি কেন পাইলেন? আপনি তো হয়তোবা ওনাদের থেকে আলাদা কিছু হয়তোবা করছেন। লাইক মেইলের ক্ষেত্রে কিংবা সিভি ড্রপের ক্ষেত্রে আপনার কি সিভি আগে ছিল মেক করা? কিংবা আপনি না, না, আমি সম্পূর্ণই এটা নিজেই মেক করেছি। আচ্ছা অ্যাকচুয়ালি হচ্ছে কি আমি আ যেমনটা আপনার সাথে আগে বলছিলাম যে কিছুদিন আগে। অ্যাকচুয়ালি এই যে মানে জবটা আমি পাবো এরকম কোনো নিশ্চয়তাই ছিল না। আর আমি ওরকম মোড়ে ছিলাম না যে এই জবটা আমি পাবো। আমি জাস্ট টেস্ট করতে গেছিলাম যে মার্কেট প্লেস আসলে হয় কিরকম? মানে কমিউনিটিটা কিরকম করতে হয়? অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য ছিল যে আমি এখানে সিভি ড্রপ করব। তারপরে কোনো একটা ভুল করব। এরপরে যখন মানে ফুল দমে মার্কেট প্লেস এ নামবো তখন এই ভুলগুলো সংশোধন করে করা। বাট সেরকম কোনো সুযোগই হইল না। একসময় ডায়লগ কি হয়ে গেল সবকিছু। আচ্ছা, আচ্ছা। তো আ এখানে ব্যাপারটা ছিল হুম, যে সিভিটা আসলে আমি কিভাবে তৈরি করছি। অ্যাকচুয়ালি সিভিটা আমি এআই থেকেই ইউজ করছি মানে তৈরি করছি। বাট এআই রে আমি ডিরেকশন দিছি আমার নিজের মতো কইরা। হুম। মানে আমি ওকে জাস্ট বলি না, "তুমি সিভি করে দাও।" জাস্ট বলিনি, "তুমি ওরে একটা সিভি করে দাও।" আমি বলছি যে, আ আমি তাকে এগুলো বলতে চাই সিভির ভিতরে। এগুলো তুমি এরকম করে সাজায় দাও। তারপর ও লিখে দিচ্ছে। আর একবারেও কিন্তু আমি এটা কনফার্ম করি নাই। ও লিখে দিচ্ছে, তারপর হচ্ছে গিয়ে আমি এটাকে ভালোভাবে পড়ছি। পড়ার পর যেখানে মনে হয়েছে যে না এখানে আরেকটু ভালো হওয়া দরকার, এখানে একটু চেঞ্জ হওয়া দরকার। সেই চেঞ্জটুকু আমি আমার মতো করে করছি আরকি। তো এরকম মানে করার পরে আউটলাইনটা জাস্ট তুমি কপি পেস্ট করছো। তুমি আগে যে একটা জিনিস এআই দিয়ে বের করছো, নিজে এনালাইসিস করছো, কোন জায়গায় চেঞ্জ লাগলে চেঞ্জ করছো। দেন ওইটা তুমি কি তাদেরকে সেন্ড করছো। ইমেইলটা কিংবা হ্যাঁ, ওইটা হ্যাঁ। সিভিটা। বুঝতে পারছি আমি। আচ্ছা তারপরে বলো কিভাবে কি হইল? তারপর হচ্ছে আমি তো তাদের সেন্ড করে দিলাম। বাট আমি এরকমটা ভাবছিলাম যে এখান থেকে হয়তোবা কোনো রিপ্লাই আসবে না। বাট হঠাৎ করে আ ১ ঘন্টার ভিতরেই আমার রিপ্লাই হলো। এবং বলল যে, "আপনার সম্বন্ধে বিস্তারিত বলেন আমাদের আবার।" আর আমি ওখানে উল্লেখ করে দিছিলাম যে, "আমি একজন নিউ গ্রাফিক ডিজাইনার আর আমার হচ্ছে মানে পোর্টফোলিও নাই। পোর্টফোলিও নাই। তো আমি হচ্ছে কাজে বিশ্বাসী। আ আপনারা যদি চান তাহলে আমি আপনাদের ফ্রি কাজ করে দিতে পারি। মানে ফ্রি একটা ডিজাইন নমুনা হিসেবে দিতে পারি। তবে অনলি একটাই।" ঠিক আছে? তো তারা তারা আমার কাছে জানতে চাইল যে, "আপনি কোন ধরনের ডিজাইন করেন?" আমি বললাম যে, "আপনাদের কোন ধরনের ডিজাইন চাই সেটা আমাকে বলেন। আমি নমুনা হিসেবে সেটা বানিয়ে দিতে পারি। তারপর আপনারা বিবেচনা করবেন যে, আমি আপনাদের জন্য পারফেক্ট কিনা।" তো তার জন্য আমাকে ২ টা পেজ দিল তারা। মানে ২ টা Facebook পেজের লিংক দিল। তো সেখান থেকে আমি লিংক ২ টা ভিজিট করে তারপর দেখলাম মানে পুরো পেজ ২ টাকে আমি রিসার্চ করলাম যে আসলে ওদের কালারটা কি? ওরা কি নিয়া মানে ওদের পেজের মূলত ব্র্যান্ডিং কালারটা কি? এরপর হচ্ছে ওরা কি নিয়া আরকি পেজ ২ টা সাজাইছে, এদের পেজের ভিতরে কোন ধরনের কনটেন্ট যাবে, কোন ধরনের মানে বিষয় নিয়ে এরা পোস্ট-টোস্ট করে, এদের উদ্দেশ্য কি? এই সবকিছু রিসার্চ কইরা তারপর হচ্ছে গিয়ে আমি তাদেরকে জানাইলাম যে হ্যাঁ, আমি ডিজাইন তৈরি করতে পারবো। তো তারপরে বলল যে, "ঠিক আছে, তৈরি করে দেন। আমরা অপেক্ষায় আছি।" ঠিক আছে, তো তারপরে পরের দিন আমাকে হচ্ছে গিয়া ২ দিনের একটা সময় দিচ্ছিল যে, ২ দিন হচ্ছে গিয়া আপনার কাছে সময় আছে, আপনি কিছু একটা তৈরি করে দেন। তো আমি ২ দিন সময় নিয়ে একেবারে পুরো আ এটা হচ্ছে কি যেন বলেন একটা? মানে বিভিন্ন ওয়েবসাইট থেকে আরকি কি যেন এটা হচ্ছে কিছুটা Pinterest এর মতো। হুম। তো এরকম কিছু ওয়েবসাইট আছে এগুলো মানে ঘাটাঘাটি কইরা আমি ২ টা ডিজাইন তৈরি করলাম। একটা হচ্ছে গিয়া আ হামজা চৌধুরীকে নিয়ে, আরেকটা হুম। হচ্ছে একটা ফানি মিম ছিল। তো এই ২ টা ডিজাইন আমি তাদের সেন্ড করি। আর এখানেও ভাবছিলাম হয়তোবা যেহেতু ক্যানভা দিয়ে করছি, ভাবছিলাম হয়তোবা এটা অ্যাকসেপ্ট করবে না। বাট এটা অ্যাকসেপ্ট করে ফেলাইছে। পরে আমারে মানে কনফার্ম করছে যে, "আমরা আপনার ইন্টারভিউ নিতে চাই।" ইন্টারভিউ এর জন্য সময় দিয়ে দিল। হঠাৎ করে ফোন দিছিল আরকি। যে, "আমরা আপনার ইন্টারভিউ নিতে চাই। তো কখন আপনি ফ্রি হবেন?" আমি বললাম যে, "আপনাদের ইচ্ছে মতো সময় দিতে পারেন। আমি সবসময় ফ্রি।" তো একটা সময় দিল সকাল ১১ঃ০০ আ পরের দিন আরকি সকাল ১১ঃ০০ টায় মানে ইয়ে করতে হবে, ইন্টারভিউতে যেতে হবে। বলছিল যে, "যদি সম্ভব হয় তাহলে আমাদের অফিসে আসেন।" মানে এটা হচ্ছে ঢাকা। বাট আমার কোনো ওয়ে নাই। আমি বাসা থেকে যে যাবো বরগুনা থেকে। আমি বরগুনায় থাকি। হ্যাঁ। তো আমি রাজি আমি রাজি হলাম না। পরে হচ্ছে তারা বলল, "আচ্ছা ঠিক আছে আপনি আম Google Meet এ করতে পারেন।" আমি অ্যাকসেপ্ট করলাম। তো পরের দিন ইন্টারভিউ হলো এবং
আমি সিলেক্টেড হয়ে গেলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো এই যে জার্নিটা বা এই যে ব্র্যান্ডিং কালার জিনিসপত্রগুলা বা এই টাইপের জিনিসপত্রগুলা এবং আপনার ডিজাইনগুলো আমি দেখছি বেশ রিলেভেন্ট ডিজাইনই হইছে। যে পেজগুলা দিছিল আপনার ক্লায়েন্ট। সো এই জিনিসপত্রগুলা যে শেখা বা শিখছেন আমাদের থেকে বা আমার থেকে, সো এটার যদি একটা রিভিউ দিতেন যে আপনি তো আরকি আমাদের অ্যাডভান্স ক্লাসগুলা করেনই নাই। লাইক জাস্ট Canva র বেসিক ক্লাসগুলা করছেন। Canva র অ্যাডভান্স ক্লাসই ছিল না। শুরুর দিকের ক্লাসগুলা করছেন। আপনার ফোনে প্রবলেম থাকার কারণে আপনার ফোনে অ্যান্ড্রয়েড ভার্সনের সাথে অ্যাপটা না মিলার কারণে আপনি IBS Pentex এর ক্র্যাক ভার্সনটা ইউজ করতে পারেন নাই। এর জন্য ডিজাইনও করতে পারেন নাই অ্যাডভান্স ডিজাইনগুলা। এই বেসিকটুকু যে শিখছেন, লাইক এতটুকু শিখে এত ভালো জব ৩ মাসে আমি জানি না সচরাচর কে পায়। সো আপনি পাইছেন কংগ্রাচুলেশনস অ্যান্ড আমি জিজ্ঞাসা করতে চাই ভাই আপনার থেকে যে আমাদের সম্পূর্ণ কোর্সটা আপনার কেমন লাগছে? কিংবা আমার ক্লাসগুলো পার্সোনালি আপনার কাছে কেমন লাগছে? অ্যাকচুয়ালি অ্যামেজিং, আনবিলিভেবল ঠিক আছে? বিকজ আমি আসলে কখনোই আশা করি না যে এত দ্রুত মানে সফলতার মুখ দেখতে পারবো। অ্যাকচুয়ালি সফলতা বলতে আমি কি বোঝাতে চাই? আমরা আসলে আ একটু পার্সোনাল লাইফ এর দিকে যাই আমার। যেহেতু আমি একজন মার্শাল আর্টিস্ট, মার্শাল আর্ট প্র্যাকটিস করি। তো এই অনুযায়ী আমরা প্রতিদিনই আমাদের গোল সিলেক্ট করি এবং প্রতিদিনই সফল হই। মানে ব্যাপারটা হচ্ছে কি আমরা যে অনেক সময় বলি যে আমি সফল হব। বাট সফল জিনিসটা আসলে কি? অ্যাকচুয়ালি হচ্ছে কি আমার একটা ইচ্ছা থাকবে, আমি একটা কিছু হতে চাই। তো হয়ে গেলেই সেটা আমি সফল। হুম। এখন আমাদের দৈনন্দিন জীবনে হচ্ছে গিয়া আমরা ছোট অনেকগুলো গোল সিলেক্ট করতে পারি। সেই গোলগুলো পূরণ হওয়ার পরপরই আমি সফল। তো এরকম করে আমরা ডেইলি সফল হই। আর এটাও ছোট্ট একটা গোল ছিল। আমার জার্নি ছিল অন্য একটা। মানে আমার এর থেকেও বড় জার্নি ছিল। বাট আমার ইনকামের একটা সোর্স এর দরকার ছিল খুব আর্জেন্টলি। এজন্য আমি চিন্তা করলাম যেহেতু রিফাত একাডেমি থেকে খুব বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম তাছাড়া আ যখন আমি এসএসসি করতেছিলাম তো রিফাত ভাইয়া থেকে কোর্স নিয়ে পড়তাম আরকি। তো যেহেতু একটা বিখ্যাত প্ল্যাটফর্ম তো সেই হিসাবে এখানে জয়েন হয়ে গেলাম গ্রাফিক ডিজাইনে। তো সেখান থেকে গ্রাফিক ডিজাইনে জয়েন হওয়ার পর আ মানে মনোযোগ দিয়েই ক্লাসটা করতে রইলাম এবং আপনার ক্লাসের যে কোয়ালিটি ছিল এটা হচ্ছে আমাকে আরো অ্যাক্টিভ করছে। আ মানে এটা বলতে বাধ্য আমি। তো এইজন্য নিয়মিত ক্লাসগুলো করতাম। আর যেহেতু আমার একটা গোল ছিল যে ৩ মাসের ভিতরে আমি অবশ্যই কিছু একটা করব। যেকোনো ওয়েতে। মানে আমার জন্য হয়তোবা পারফেক্ট না। যেমন এই যে IBX Pentex অ্যাপটা আমার মোবাইলে সাপোর্ট দিচ্ছিল না। তো আমি কিন্তু থেমে রই নাই আরকি। অন্য অ্যাপ দিয়ে অথবা AI ইউস করে ওই জিনিসটা মানে রিলেভেন্ট কিছু একটা করার চেষ্টা আচ্ছা, করতাম। আচ্ছা। এরকম করে আমি মানে ডেভেলপ করতে পেরেছি। আর হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত আমি আমার গোলটা মানে আমার মনে হয় যে প্রায় কিছুটা হইলেও পূরণ হয়ে গেছে। এবার হচ্ছে পূরণ হবে যখন সেলারিটা হাতে পাবো। তখন ওইটাই। পূরণ হয়। আচ্ছা সেলারিটা তোমার কত ধরা হইছে স্টার্টিং এ? এটা যদি একটু শেয়ার করতেন। আমি তুমি করে বলে ফেলতেছি আবারও। কোর্সের স্টুডেন্টদের সাথে তুমি আচ্ছা শুনুন করে না। নিলে অভ্যস্ত। আপনি তো আমার মেন্টর। আপনি তো তুমি করেই বলবেন। সমস্যা নাই, তুমি করে বলার তো সমস্যা নাই। সেলারিটা কত ছিল আপনার ভাইয়া? বা কত ধরা হইছে ওইখান থেকে? হ্যাঁ, স্টার্টিং এ আমার সেলারি নিয়ে ১ম এ প্রশ্ন করা হয়েছিল। যেহেতু আমার সহপাঠী যারা আছেন তারাও সামনে হয়তোবা এরকম পাবেন জব। হ্যাঁ, আ হ্যাঁ, হ্যাঁ। আমি আশা করি এরকম তো এইজন্য আমি বলব যে আমার সাথে কি হয়েছে এইটাই বলি। তো তারা আমার ইন্টারভিউ শেষের দিকে তারা জিজ্ঞেস করছিল যে, "আপনার মানে সেলারি কত ধরলে আপনার জন্য এটা কমফোর্ট হয়? বা আপনার জন্য এটা ঠিক আছে?" তো আমি বলছিলাম যে, "আপনাদের" মানে সরাসরি আমি বলি নাই যে, "আমার এত টাকা সেলারি লাগবে।" আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছিলাম যে, জিনিস। হ্যাঁ। "আসলে আপনাদের আপনারা আসলে আমার পিছনে কত টাকা খরচ করতে পারবেন? বা আপনাদের টার্গেটটা কত?" এরকম করে বলছিলাম। তো বলার সময় আরকি তারা বলছিল মানে তারা একটু চিন্তা ভাবনা করছে কি যেন আমি জানি না কিছু। তারপর বলছে, "আচ্ছা আপনি আপনার চাহিদাটা বলেন। আ এরপর হচ্ছে আমরা দেখি যদি হয় তো আমরা জানাবো। আর যদি মানে কমানো-টমানো লাগে সে বিষয়ে আলোচনা হবে।" তো আমি বললাম আমি একটা টার্গেট ফিক্স করে রাখছি যে আমার ১০ থেকে ১২,০০০ এর মধ্যে লাগবেই। বাট আমি কিন্তু তাদেরকে ১০-১২,০০০ টাকা বলিনি। আমি বলছি আমাকে অ্যারাউন্ড ১৫,০০০-১৬,০০০ টাকা দিবেন। গ্রেট। বিকজ আমি জানি তারা যখন আমি যখন যেটা বলবো আরকি তারা ওখান থেকে কমিয়ে নিয়ে আসবে। হুম, 100% কমিয়ে নিয়ে আসবে। হুম।
এজন্য আমি ১৫ এবং ১৬ বলছি যে আমার অ্যারাউন্ড ১৫,০০০-১৬,০০০ লাগবে। বাট তারা বলছিল যে আমি তো মূলত ৭,০০০ বা ৮,০০০ টাকার মধ্যে হ্যাঁ, মানে হায়ার করতে চাইছিলাম। বাট তুমি তো অনেক বেশি চাইয়া ফেলাইতেছো। আমি বলছি যে, "না, আমি একজন স্টুডেন্ট। তাছাড়া আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই। আমি নতুন করে সবকিছু শুরু করতে চাই। তো আমার এত কম সেলারিতে হবে না আরকি।" এরকমটা বলছিলাম। তো আপনারা একটু বিবেচনা করে দেখেন। বলে, "আচ্ছা ঠিক আছে। তো তোমার জন্য আমরা ৳১০,০০০ দিতে পারি।" এরপরে আমি সরাসরি অ্যাকসেপ্ট করি নাই যে, "হ্যাঁ, আমাকে ৳১০,০০০ দিবেন।" আমি বলছি যে, "আচ্ছা আপনাদের যদি এরকমটা মনে হয় যে ৳১০,০০০ আমার জন্য পারফেক্ট বা বেশি হয়ে যাইতেছে, মানে আমার জন্য বেশি হয়ে যাইতেছে, আমাকে বেশি দিতেছেন। তাহলে একটা কাজ করেন। আমি আমার স্কিল শো করব। আমার স্কিল দেখে যদি আপনারা মানে ইমপ্রেস হয়ে যান, তাহলে মানে আমার কাজের উপরে ডিপেন্ড করে আমার বেতনের স্কেলটা বাড়বে। স্যালারির স্কেলটা বাড়বে।" এই শর্তে আমি তাদের সাথে আমি একটা দিনে ৳১০,০০০ তারা মানে আমি কনফার্ম করছি বাট সোজাসাপটা ভাবে না। মানে আমি সামনে হচ্ছে গিয়া আ যদি একটু আরো ভালো দেখাইতে পারে তাহলে আমি আরো অবজেকশন দিয়ে বলতে পারবো যে আমি এখন কাজ ভালো করতেছি, আমার বেতন বাড়াই দেওয়া লাগবে। ওইটাই। অনেকে ইন্টার্ন হিসেবে কম্পিউটার গ্রাফিক ডিজাইন শিখে ইন্টার্ন হিসেবে বড় কোম্পানিতে ১০,০০০ ৳১২,০০০ য় চাকরি করে। সো আপনি সেক্ষেত্রে ফোন দিয়ে আম আমি বলতেছি না ফোন দিয়ে যে খুব ইজি। ফোন দিয়ে তো পিসির থেকে করা হার্ড। পিসির থেকেও করা হার্ড হলো ফোন দিয়ে আরকি বেটার আউটপুট নিয়ে আসা। সো এটা তো সবাই বোঝে না। এটা তো সবাই বুঝে না এবং যারা বোঝে তারা ঠিকই আপনাকে হায়ার করবে। তারা ঠিকই আপনার প্রাপ্য যে মর্যাদা ওইটা আপনাকে দিবে এবং আমি লাস্টেও কিছু ক্লায়েন্ট হ্যান্ডলিং এর ক্লাস নিছি। ক্লায়েন্ট কমিউনিকেশন এবং কমিউনিকেশন বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে কি করতে হয় ক্লায়েন্টের সাথে সবকিছু নিয়ে আলোচনা করছি। এবং আপনাকে যদি জিজ্ঞেস করি যে আমাদের পরবর্তী ব্যাচের জন্য কিংবা পরবর্তী স্টুডেন্টদের জন্য যারা বলে কি যারা বলে কিনা ডিজাইনিং জবটা এআই রিপ্লেস করে ফেলতেছে। আমি অবশ্যই একটু রিলস দেখি। আমার ডিজাইনিং স্কিলস শেখার দরকার নাই। কিংবা যারা স সবসময় অবজেকশনই করে যায় কিংবা বলে যে স্কিল-টিল এখন এআই রিপ্লেস করে ফেলতেছে। তাই বলে তারা বসে আছে। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপনি? না, অ্যাকচুয়ালি এআই কখনোই এই সেক্টরটার কাজ একবারে মুছে ফেলতে পারবে না বলে আমার মনে হয়। বিকজ আমরা হচ্ছি মানুষ। আমরা ইমোশন বুঝি। আমরা হচ্ছে কাউকে কষ্ট দিলে সেটা বুঝি যে কাউকে একটা কথা দিয়ে কিভাবে কষ্ট দিতে হয়। একটা কথা আমার মুখ থেকে কিভাবে বের হলে অন্য একজন কষ্ট পাবে। অথবা আমি একজনের সাথে কিভাবে কথা বললে সে আমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। আমি তার সামনে কেমনভাবে চেহারাটা শো করব। এইসব আরকি। এসব আমরা বুঝি। আমাদের ভিতরে এসব কাজ করে। বাট এআই এসব বোঝে না। ওকে শিখাই দিতে হবে। তো এআই যখন পর্যন্ত এই মানে অনুভূতিটা ওর ভিতরে হবে না, মানে ইমোশন ওর ভিতরে যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত এআই এই সেক্টরটাকে একদম খালি করে দিতে পারবে না। আর বিকজ এতদিন পর্যন্ত যারা এখানে আরকি ক্লাস করেছে রেগুলার, এরা তো এআই রিলেটেড মানে টুলস এর সাথে পরিচিতই। আর এরা অলরেডি মেবি যে এআই আসলে কিভাবে ডিজাইন তৈরি করে। মানে দেখলেই বোঝা যায় যে এটা এআই তৈরি করছে। আর এটা যদি বায়ারে সেন্ড করি, জীবনেও অ্যাকসেপ্ট করবে না। কারণ অ্যাকসেপ্ট করে না। এই সেম কাজ তো বায়ার একাই করতেছে একটা প্রম্পট দিয়া। তাই না? তো এটা সে কেন কিনে নেবে? ব্যাপারটা হচ্ছে এইটা। এজন্য মানে আমরা যেহেতু ইমোশন বুঝি, আমরা নিজের মতো করে সব সাজাইতে পারি। যতক্ষণ পর্যন্ত এআই এই সেম জিনিসটা না পারবে, ততক্ষণ পর্যন্ত গ্রাফিক ডিজাইনের মানে কোন চাহিদা রিপ্লেস হবে কমবে না। না। হ্যাঁ, রিপ্লেস হবে না। এবং আমি এটাই বলতে চাই এআই যখন ডিজাইনকে কিংবা আমাদের আম যে অনলাইন স্কিল গুলো আছে ওগুলোকে যখন রিপ্লেস করতে পারবে, তখন এআই একজন গার্মেন্টস শ্রমিককেও রিপ্লেস করতে পারবে। নট লাইক যে জাস্ট এআই আ পুরা অনলাইন স্কিলকে ধ্বংস করে দিবে। এআই তখন অনেক যেমন বর্তমানে কল সেন্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এআই কিন্তু তাদের জায়গাগুলো দখল করে নিচ্ছে। যারা বেসিক কাজবাজ করে বাহিরে ওই যে একটা উদাহরণ দিলাম কল সেন্টার কিংবা বেশিরভাগই এখন এআই রিপ্লেস করে দিচ্ছে অন্যান্য কান্ট্রি গুলাতে, বাংলাদেশে হইতেছে কিনা আমি জানি না। এবং আ আমি একটা জিনিসই বলব যে আম এআই রিপ্লেস করতে একটা সময় ধরলাম গ্রাফিক ডিজাইন সেক্টরটা পুরা এআই রিপ্লেস করছে। ততদিন পর্যন্ত যদি আমি ওখান থেকে ভালো ইনকাম করতে পারি ওইটাই। তখন এটা যেটা থাকতে পারি। এআই থাকতে পারি।
এবং আমি যেটা বলব যে তখন পর্যন্ত যদি ডিজাইনিং দিয়ে আর্নিং করা যায় সমস্যা কি? এবং নট লাইক যে আমি জাস্ট ডিজাইনিং শিখতেছি বা ডিজাইনিং শিখতেছি। আমি আমার কোর্সে প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, সময়ের সাথে, সাথে স্কিলকে আপডেট করো। একটা স্কিল নিয়ে বর্তমানে পড়ে থাকার সময় না। এখন বর্তমানে ওয়ার্ল্ডটা যেভাবে চেঞ্জ হইতেছে, প্রতিনিয়তই মানুষ শিখতেছে এবং শেখার মধ্যে দিয়ে যদি যেতে পারো বা যেই কোনো মানুষই যদি যায়, ওই মানুষকে কখনো আমি মনে করি এআই রিপ্লেস করতে পারবে না। ওই মানুষই এআই কে আরকি টুলস হিসেবে ব্যবহার করবে। এটাই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। মানুষই এআই কে মানে টুলস হিসেবে ব্যবহার করতে পারবে। বাট এআই কখনো মানুষকে ব্যবহার করতে পারবে না। ইনশাআল্লাহ। এবং এমডি রাফি খান ভাইয়া আপনাকে যদি আমি বলি যে আমাদের পরবর্তী ব্যাচ যেটা লঞ্চ হবে, ওই স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান বলতে পারেন। এটাই লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা। আচ্ছা, হয়তোবা আমরা শেষের দিকে আছি। বুঝতে পারছি ব্যাপারটা। তো আমি হচ্ছে এই মোবাইল গ্রাফিক ডিজাইনের আমাদের তাসকিন ভাইয়ার ১ম ব্যাচের স্টুডেন্ট। তো আমাদের পরে যারা আসবে এরা জাস্ট আমাদের জুনিয়র না। এরা হচ্ছে আমাদের শিক্ষার একটা জায়গা। আমার জন্য বেসিক্যালি একটা শিক্ষার জায়গা। বিকজ আমি উপর থেকে দেখতে পারবো যে তাদের ভিতরে আসলে কি, কি আ কমতিগুলো পড়তেছে। সেটা দেখে আমি নিজেকে আরো ডেভেলপ করতে পারবো। আশা করি আমরা হয়তোবা এই কোর্সটা শেষ করতেছি মানেই এই কোর্স থেকে বের হয়ে যাইতেছি এরকমটা কিছু না। হয়তোবা হ্যাঁ, আমি হয়তোবা এর কানেক্টিং থাকবো এই ব্যাচটার সাথে। ইনশাআল্লাহ। আর আমাদের যারা জুনিয়র যারা থাকবে এরা হচ্ছে আমাদের থেকে শিখবে। আসলে আমাদের ভুল কোথায় ছিল? আমাদের সঠিকটা কোন জায়গায় আমরা করছি? এই জিনিসগুলো তারা আসলে দেখতে পারবে একটা আয়নার মতো করে। মানে এই ব্যাচ থেকে আমি যদিও আশা করি যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই যেন ভালো একটা অবস্থানে যায়। বাট এটাই। এরকমটা হবেই এরকম কিছু না। যদি বলি তাহলে শুরুতে আমরা ৩০০ জন অ্যারাউন্ড এই জায়গায় ভর্তি হয়েছিলাম। বাট শেষ পর্যন্ত ক্লাস করা মানে ক্লাসে দেখা যাইতেছে ২০ জন, ২৫ জন, ৫০ জন এরকম। জন এরকম, হ্যাঁ। তো হ্যাঁ, হ্যাঁ, এরকম করে। তো হচ্ছে কি সবাই তো আর এই জায়গায় অ্যাক্টিভ না। তো আমাদের জুনিয়র ব্যাচ যারা একটু ডেডিকেটেডলি আসবে শিখতে তারা বুঝতে পারবে যে আসলে আমাদের বড় ভাই যারা ছিল এরা মাঝে মধ্যে ক্লাস করতো, মাঝে মধ্যে করতো না। যেটা ভাল লাগে ওইটা করতো, যেটা ভাল লাগে না ওইটা করতো। আবার হোমওয়ার্ক দিলে ঠিকমতো করতো না। এইসব আরকি ওরা দেখে শিখবে যে আসলে আমাদের কি করা উচিত। বিকজ আমরা পার হয়ে যাওয়ার পর তো আমরা মানে প্রফেশনাল লাইফ এ চলে যাব। এরপর তো হচ্ছে গিয়ে আমাদের বাইরে ঘুরতে হবে। কেউ জব খুঁজবে, কেউ জব পেয়েও যাবে। কেউ অনেকগুলো ভাইয়ের সাথে কাজ করবে। তো সেটা ওরা আরকি দেখতে পারবে যে আসলে কে কি ধরনের স্টুডেন্ট ছিল এবং কে কি অর্জন করতে পেরেছে। এই ব্যাপারটা আরকি। আচ্ছা, আচ্ছা। তবে পরবর্তী আমি বলতে চাই এই কোর্সটা আসলেই অ্যামেজিং একটা কোর্স যেটা আসলেই মানে মোবাইল দিয়ে এই কোয়ালিটির মানে ডিজাইন করা যেতে পারে এটা আসলে আনবিলিভেবল। আচ্ছা। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে লাইক সবাই ভর্তি হয় কোর্সে বা সবাই কোর্সে এনরোল করে। বাট যারা শেষ মুহূর্ত পর্যন্ত লেগে থাকে, আমি বলতেছি না ভালো করতে হবে। লেগে থাকে তারা সাকসেস হবে এটা সিউর। এবং অবশ্যই তারা এবং আমার যারা আইবিএস, পেইন্টেক্স কিংবা একবারে সকল ক্লাস করছে, ওদের জাস্ট আমি একটা ক্লায়েন্ট হান্টিং এর ক্লাস দিছিলাম। ২-৩ জন ক্লায়েন্ট পেয়ে গেছে অলরেডি। এবং আম আমি এটাই বলব, একটা কথা লাস্টে বলব যে, স্কিল যদি ঠিক থাকে এবং আইডিয়া কিংবা আইডিয়া তুলে ধরার মতো যদি মন মানসিকতা থাকে, তাহলে টুলস এটা ডাজন্ট ম্যাটার। ডাজন্ট ম্যাটার যে এটা আমি Photoshop এ করতেছি নাকি আমি এটা আইবিএস, পেইন্টেক্স, Canva, Lightroom এ করতেছি। ম্যাটার করে না যদি আমার ওরকম কোয়ালিটি নিয়ে আসতে পারি আমি। এটাই। এবং আমি বলতেছি না যে আম পিসি গ্রাফিক ডিজাইন থেকে মোবাইল গ্রাফিক ডিজাইন বেস্ট। আমি এটা বলতেছি না। বাট এই ব্লেমটা যেন স্টুডেন্ট কখনো না দিতে পারে যে আমার কাছে পিসি ছিল না, আমার সামর্থ্য ছিল না। আমি ফোন দিয়ে তেমন একটা স্কিল শিখতে পারি নাই। ২০০০ আসলে ব্যাপারটা হচ্ছে ২৫ এ কি আপনি হ্যাঁ। কতটুকু প্র্যাকটিস এটার উপর ডিপেন্ড করে। আমি একটা কথাই বলব, ২০২৫ সালে যদি আপনার হাতে কিংবা ২০২৬ সাল এখন, ২০২৬ সালে আপনার হাতে যদি একটা ফোন থাকে এবং আপনি যদি আর্নিং না করতে পারেন, এটা আপনার ব্যর্থতা। এটা আপনারই হ্যাঁ, দোষ আমি বলব। কারণ একটা সময় ছিল যখন পিসি ছাড়া আর্নিং করা যাইত না। I এগ্রি। বাট এখন ফোন দিয়ে অনেকে আর্নিং করতেছে। ফোন দিয়েও অনেক ইনসেইন লেভেলের ডিজাইন করতেছে। এবং আমি ট্রাই করছি এই কোর্সে সবচেয়ে কম সময়ে এবং স্টুডেন্টের যেহেতু এখানে স্টুডেন্ট
এতটা ম্যাচিউরড না। রাফি খান ভাই একটু ম্যাচিউরড কিংবা এরকম ম্যাচিউরড স্টুডেন্ট ২-১ জন আছে। কিংবা ওরা ওদের এইজ ১৫ থেকে ১৭ বছর বয়সীর মধ্যেই বেশি স্টুডেন্ট। ওদের ক্লাসে একটু entertainment লাগে। ওদের ক্লাস জাস্ট বলে বুঝাই গেলে হয় না। সো আমি ট্রাই করছি ৩ মাসে হ্যাঁ। যতটুকু entertainment দিয়ে ওদের বোঝানো পসিবল কিংবা যতটুকুই পসিবল আমার এন্ড থেকে আমি করার ট্রাই করছি এবং স্টুডেন্ট সেটা প্রমাণও করতেছে। ক্লায়েন্ট পেয়ে, কাজ পেয়ে সেটা প্রমাণ করতেছে। ইনশাআল্লাহ আমি এতটুকু বিশ্বস্ত যে আমি আমার পরবর্তী ব্যাচগুলায় ১ম ব্যাচে যেই সময়টুকু নিছি, যতটুকু শিখাইছি তার থেকে দ্বিগুণ শিখাইতে পারবো। কারণ ১ম ব্যাচটা আমার কাছে লার্নিং এর মতো ছিল এবং ১ম ব্যাচের স্টুডেন্টরাও আমাকে অনেক সাপোর্টিভ ছিল। উল্টাপাল্টা করে নাই। একটা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে গ্রুপে ক্লাসগুলো করছিল। সো এমডি রাফি ভাইয়া আপনি কি আর কিছু বলতে চান আমাদের এই যাত্রা সম্পর্কে? যাত্রা সম্পর্কে শুধুমাত্র শুভকামনা। বিকজ সবকিছুই একটা নির্দিষ্ট গতিতে চলতে থাকে এবং তার উদ্দেশ্য হয় অবশ্যই ভালো কিছু অর্জন করা। এজন্য শুধুই শুভকামনা। আর সবার প্রতি নির্দেশ যে আসলে ম্যাটার করে না কোন ডিভাইসটা ইউজ করতেছি। ম্যাটার করে যে কতটা প্র্যাকটিস করতেছি এবং কতটা বুঝতে শিখেছি। এই ২ টা জিনিস। তো সো সবাইকে বলব বেশি, বেশি প্র্যাকটিস করতে হ্যাঁ। আর নিজেকে স্কিলফুল করতে। আচ্ছা। সো আমরা আর ভিডিওটা লং না করে এ পর্যন্তই রেখে দেই এবং ২য় ব্যাচটা আমাদের খুব শীঘ্রই লঞ্চ হবে এবং মোবাইল বা মোবাইল স্কিলের জন্য আরেকটা কোর্স আসতেছে ওইটা স্পেশাল আমি এখন না বলি। ইনশাআল্লাহ ওইটা লঞ্চ হয়ে যাবে। খুব দ্রুতই আমরা ট্রাই করতেছি লঞ্চ করার জন্য। সো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।